হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে মূলত আমি আলোচনা করব পর্যায় সারণী থেকে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে কিভাবে মৌলের অবস্থান নির্ণয় করতে হয় সেই বিষয়টা নিয়ে, এবং এটা নিয়ে একটা ক্লিয়ার ধারণা দেওয়ার চেষ্টা করব। আর তোমরা যারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখতেছো, স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। আশা করি তোমাদের যাদের এই বিষয়ের মধ্যে কনফিউজড আছে সেটা তোমরা একদম ক্লিয়ার হতে পারবা। সো এই ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে মৌলের অবস্থান নির্ণয় করতে গেলে আগে ইলেকট্রন বিন্যাসটা জানতে হবে। আমি ইলেকট্রন বিন্যাসের কিছু ধারাবাহিকতা অর্থাৎ ইলেকট্রন বিন্যাসের যে সূত্রটা সেটা আমরা লিখে রাখছি। সো আরেকটা জিনিস, যে ইলেকট্রন বিন্যাস করতে গেলে তোমাকে কিন্তু আগে পর্যায় সারণী মৌলটার পারমাণবিক সংখ্যা জানতে হবে। এই পারমাণবিক সংখ্যা তোমরা যারা বলো যে স্যার শর্টকাট কোনো ওয়ে আছে কি না মুখস্থ করার, আমি বলবো যে শর্টকাট কোনো ওয়ের থেকে তোমাদের মুখস্থ করাটাই বেটার, কারণ মুখস্থ যত করবে তখন তোমার তত প্র্যাকটিস হবে বিষয়গুলো। সো তোমাদের আমি সাজেস্ট করব এসএসসি লেভেলে 36টা মৌল মুখস্থ রাখার। এই 36টা মৌল যদি প্রতিনিয়ত প্র্যাকটিস করো, আমি আশা করি তোমাদের এটা মনে থাকবে। আসলে আজকে যে কাজটা করব সেটা হচ্ছে অবস্থান নির্ণয়। ধরো আমি বললাম যে নিকেল, এখন নিকেল এই পর্যায় সারণীর কত চতুর্থ পর্যায়ের 10 নাম্বার গ্রুপে আছে নিকেল। এটা আমরা এই যে 10 নাম্বার এবং চতুর্থ পর্যায়, এই জিনিসটাই আমরা কিন্তু আজকে দেখব। অর্থাৎ ধরো এবার তোমাকে বলা হলো যে ফসফরাসের অবস্থান নির্ণয় করো। ফসফরাস কোথায় আছে? ফসফরাসের তৃতীয় পর্যায়। আমরা জানি যে পর্যায় হচ্ছে 7টা এবং গ্রুপ হচ্ছে 18টা। তো পর্যায় তৃতীয় পর্যায়ের কথায় এই যে ফসফরাস 15 নম্বর গ্রুপে ফসফরাস। তো এইটাই মূলত আমরা আজকে শিখব। প্রথমে বললাম যে ইলেকট্রন বিন্যাসটা প্রপার ওয়েতে জানতে হবে, এবং তোমাদের যে এই পর্যায় সারণীর পারমাণবিক সংখ্যা, যেগুলো মৌলের পারমাণবিক সংখ্যাগুলো মুখস্থ রাখতে হবে। আমরা জানি যে একটা মৌলের পারমাণবিক সংখ্যা যত, তার তত প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা। যেমন পারমাণবিক সংখ্যা না জানলে ইলেকট্রন জানা যাবে না, পারমাণবিক সংখ্যাটা জানতে হবে। ঠিক তেমনি ইলেকট্রন বিন্যাস করা সম্ভব তখনই যখন তুমি এই সূত্রটা মনে রাখতে পারবা। যদি এই সূত্রটা মনে না থাকে তাহলে কিন্তু তোমার ইলেকট্রন বিন্যাসের সমস্যা হবে, আর ইলেকট্রন বিন্যাসের সমস্যা হলে অবস্থান নির্ণয় করতে সমস্যা হবে। সো আমি আশা করি গত ক্লাসে আমি দেখাইছিলাম যে কিভাবে খুব সহজে 36টা মৌল মুখস্থ করা যায় এবং মনে রাখা যায়। আমি মনে করি যে 2 মিনিটের মধ্যে 36টা মৌল আমি সেখানে একটা প্রেমের গল্পের মাধ্যমে দেখাইছি, যেটা খুব সহজে তোমরা মনে রাখতে পারবা। সো এই ভিডিওর শেষে আমি একটা গুরুত্বপূর্ণ টিপস দিব, এবং এই গুরুত্বপূর্ণ টিপসটার জন্য তোমাদেরকে শেষ পর্যন্ত ওয়েট করতে হবে। তা এখন কথা হচ্ছে যে আমরা যে ইলেকট্রন বিন্যাসগুলো করি, আমরা কিন্তু ইলেকট্রন বিন্যাসে জানি অ্যাসে কতটি ইলেকট্রন ধরে, পিএ কতটি ইলেকট্রন ধরে, ডিএ কতটি ইলেকট্রন ধরে, এবং ফাইনালি এফে কতটি ইলেকট্রন ধরে। সো আমরা যদি এইখানে ইলেকট্রনগুলো বসায়ে দেই, আমাদের কতগুলো ইলেকট্রন হবে? 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d10, 4p6, 5s2, 4d10, 4p6, 6s2, 6s2, 6f14, sorry, 4f14, 5d10, 6p6, 7s2, 5f14, 6d10, 7p6, 8s2। তো এই হচ্ছে আমাদের ইলেকট্রন বিন্যাসের সূত্র, এবং আমরা এই অনুসারে এই ইলেকট্রন বিন্যাসটা করব, এবং ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে আমরা এই পর্যায় সারণীতে ওই মৌলটার অবস্থান নির্ণয় করার চেষ্টা করব। সো আমরা দেখি এখন তার আগে বলে নেই, এই যে আমরা আধুনিক পর্যায় সারণী দেখতেছি, সেখানে আমরা দেখতে পাবো 1 2 3 এরকম করে 7টি পর্যায় আছে, এবং 1 2 3 4 করে 18টি হচ্ছে গ্রুপ আছে। 18 নম্বর গ্রুপটাকে শূন্য গ্রুপও বলা হয়। আমরা এখন পর্যায় সারণীতে অবস্থান কিভাবে দেখব, তোমাদের বই যে হচ্ছে 3টা রুলস আছে, আর এই 3টা রুলস কি কি? এই নাম্বার 1 এর মধ্যে রুলসটা থাকবে, সেটা হচ্ছে কি, যে বলছে যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটি যদি এস অরবিটালে গিয়ে থামে, তাহলে ওই এস অরবিটালের ইলেকট্রন সংখ্যাটাই হবে তার গ্রুপ সংখ্যা। সো আমরা এই ক্ষেত্রে সংক্ষিপ্ত আকারে লিখতে পারবো, সেটা হচ্ছে S1/2। কারণ এস অরবিটালে আমরা জানি হচ্ছে একটা
এবং দুইটা, সর্বোচ্চ দুইটা ধরতে পারে, সেখানে একটা থাকতে পারে কিংবা দুইটা থাকতে পারে। এই যে ইলেকট্রন সংখ্যাটা, এই ইলেকট্রন সংখ্যাটাই মূলত হচ্ছে গ্রুপ নির্ণয় সংখ্যা। তারপরে নাম্বার 2 যে রুলসটা আছে সেটা হচ্ছে কি, এই রুলসটা হচ্ছে সকল মৌলগুলোর ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ যে ইলেকট্রন থাকবে এই ইলেকট্রনগুলো এস এবং পি অরবিটালে গিয়ে থামবে, এস এবং পি অরবিটালে গিয়ে থামবে এবং শেষ কক্ষপথে শুধুমাত্র এসপি অরবিটাল থাকবে। এই এসপি অরবিটালের মধ্যে যে সংখ্যক ইলেকট্রন থাকবে ওই সংখ্যক ইলেকট্রনগুলোর মোট করে তার সাথে আমাদেরকে 10 যোগ করে গ্রুপ নির্ণয় করতে হবে। তাহলে সূত্রটা কি হচ্ছে, এস প্লাস হচ্ছে পি, এদের মোট ইলেকট্রন সংখ্যা প্লাস 10 ইজ ইকুয়াল টু হচ্ছে গ্রুপ সংখ্যা। ক্লিয়ার? পরে আসো নাম্বার 3। নাম্বার 3 যে রুলসটা আছে সেই রুলসটা কি বলে, এইখানে আমাদের বলবো যে নাম্বার 3 যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষপথে অর্থাৎ সর্বশেষ ইলেকট্রনগুলো এস এবং ডি অরবিটালে প্রবেশ করে, অর্থাৎ আমরা এভাবে বলতে পারি যে সর্বশেষ ইলেকট্রনটি বা ইলেকট্রনগুলো ডি অরবিটালে গিয়ে থামে, তখন এস ডি অরবিটালে অর্থাৎ এস ডি অরবিটালে গিয়ে থামে, তখন সেটাকে আমরা বলবো ওই এস এবং ডি মোট ইলেকট্রনটাকেই বলবো আমরা তার গ্রুপ সংখ্যা। যেমন হচ্ছে এস প্লাস হচ্ছে ডি ইজ ইকুয়াল টু হচ্ছে গ্রুপ। ক্লিয়ার? আর এখানে এখন দেখো এসে 1 কিংবা 2, এখানে হচ্ছে কি তোমাদের এখানে 1 থেকে 10 থাকতে পারে, আর এখানে 1/2, এখানে 1 থেকে 6 ইলেকট্রন থাকতে পারে। সো একটা জিনিস খেয়াল করো এখানে যে এই যে 3টা রুলস, এই 3টা রুলসের মাধ্যমে কিন্তু গোটাল যে পর্যায় সারণীতে যতগুলো মৌল আছে সবগুলোরই কিন্তু অবস্থান নির্ণয় করা যাবে। এক্ষেত্রে তোমাদের আবারও আমি বলতেছি যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে পর্যায় সারণী মুখস্থ লাগবে। মানে পর্যায় সারণীটা মৌলগুলো তুমি যদি বারবার প্র্যাকটিস করো তাহলে কিন্তু সব মৌলগুলো মনে রাখা সম্ভব। তো তোমাদের এসএসসি লেভেলে সেরকম সবগুলোই মনে রাখার কোনো দরকার নেই, তোমরা যদি 1 থেকে 36টা মৌল মনে রাখো তাতেই যথেষ্ট। তাহলে আমরা প্রথমে আসি যে ম্যাগনেসিয়ামের অবস্থান নির্ণয় করব। সো ম্যাগনেসিয়াম হচ্ছে 12। তো ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে আমরা দেখলে কি দেখব, এর ইলেকট্রন সংখ্যা কয়টি? 12টি। তো আমরা এখানে দেখব হচ্ছে 1s2, এই অনুসারে আমরা সাজাবো। তারপরে 2s2, 2p6, 3s2, 3 অর্থাৎ 3s2। সেক্ষেত্রে এর শেষ কক্ষপথ কোনটা? শেষ কক্ষপথ হচ্ছে 3s, অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যা কিন্তু 3, এবং আমরা প্রধান শক্তি স্তর যদি বলি এবং যদি অরবিট বলি তাহলে আমাদের কত আসবে? শেষ অরবিট যেটাকে বলবো সেটা হচ্ছে 3। এখন তৃতীয় নাম্বার কক্ষপথ বা প্রধান শক্তি স্তরে হচ্ছে এস অরবিটাল। এই এস অরবিটালের অরবিটালে ইলেকট্রন সংখ্যা কত? ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2। তাহলে আমরা প্রথম রুলস অনুসারে কি দেখব, এই যে এস অরবিটালে 1 কিংবা 2টি ইলেকট্রন থাকবে, ওই ইলেকট্রন সংখ্যাটাই হচ্ছে গ্রুপ। তাহলে গ্রুপ সংখ্যা, তাহলে এই যে গ্রুপ সংখ্যা, তাহলে এইখানে যে 2 আছে অর্থাৎ এইখানে যে 2টা ইলেকট্রন শেষ কক্ষপথে আছে, তাহলে আমরা এটাকে বলবো হচ্ছে গ্রুপ 2। এখন আমরা আসি পর্যায়। এখানে কিন্তু কয়টা পর্যায় আছে? 7টি পর্যায় আছে। তাহলে আমরা এইখানকার পর্যায় কিভাবে নির্ণয় করব? তাহলে পর্যায় নির্ণয় করব হচ্ছে কি, কোনো ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ যে প্রধান শক্তি স্তরের সংখ্যাটা থাকবে সেটাই হবে তার পর্যায় সংখ্যা। এখন কোয়ান্টাম সংখ্যা কোনটা? শক্তি স্তর, যেটাকে আমরা প্রধান শক্তি স্তর বলি বা কক্ষপথ বলি, শেষ কক্ষপথ সংখ্যা অর্থাৎ n ইজ ইকুয়াল টু যত হবে সর্বোচ্চ মান। এই ইলেকট্রন বিন্যাস অর্থাৎ ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস থেকে দেখতেছি যে এর যে ইলেকট্রন বিন্যাসটা আছে এটা সর্বোচ্চ, অর্থাৎ কোয়ান্টাম সংখ্যা n এর সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা n এর মান সর্বোচ্চ কত? 3। তাহলে এখান থেকে আমরা বলবো যে এর পর্যায় সংখ্যা 3। ক্লিয়ার? আমি আশা করি তোমরা বুঝতে পারছো, আর তোমরা কমেন্ট বক্সে লিখবা যে কতটুকু তোমরা বুঝতে পারছো। তো পর্যায় সংখ্যা কত? 3। তা আমরা দেখো এই ক্ষেত্রে আমরা যদি বলি যে হাইড্রোজেন, যেমন হচ্ছে হাইড্রোজেন 1, তাহলে হাইড্রোজেন যখন 1 হবে এখানে হচ্ছে 1s1। তাহলে দেখো
এটাই তার প্রথম কক্ষপথ, এটাই তার শেষ কক্ষপথ। সো এক্ষেত্রে এই তার প্রথম কক্ষপথে কয়টি ইলেকট্রন আছে? একটি। তার এই একটি ইলেকট্রন হবে তার গ্রুপ সংখ্যা। দেখো 1 নম্বরে হচ্ছে সোডিয়াম, আর কোয়ান্টাম সংখ্যার মান হচ্ছে n=1, তাহলে পর্যায়ে হবে 1। ক্লিয়ার? তাহলে পর্যায় কত? এখানে গ্রুপ 1 পর্যায় 1, সিম্পল। এখানে দেওয়া আছে 2 গ্রুপ, এখন গ্রুপ 2 এ যাও, 3 নম্বর পর্যায়ে, 3 নম্বর পর্যায়ে যাও ম্যাগনেসিয়াম। আমরা যদি এবার ফসফরাসের দেখি তাহলে কি পাবো? 1s2, 2s2, 2p6, 3s2 and 3p3। তাহলে আমাদের ইলেকট্রন সংখ্যা দেখা যাচ্ছে 15টা হয়ে গেছে। শেষ কক্ষপথে কি কি অরবিটাল আছে? দেখো শেষ কক্ষপথে 3s এবং 3p। তাহলে মূলত আমরা 3s বলবো না, s এবং p। আমাদের এই নিয়মটা হবে দ্বিতীয় নিয়মটা। তাহলে দ্বিতীয় নিয়মের অবস্থান নির্ণয় করার উপায় কোনটা? যে আমরা দেখব যে শেষ কক্ষপথে যদি s অরবিটাল এবং p অরবিটাল থাকে, তাহলে ওই s অরবিটালে যতটি ইলেকট্রন থাকবে এবং p অরবিটালে যতটি ইলেকট্রন থাকবে সেই ইলেকট্রনগুলো যোগ করব এবং ওই যোগফলের সাথে আমরা 10 যোগ করে গ্রুপ নির্ণয় করব। সো কিভাবে? এখন দেখো এই যে আমাদের এই অর্থাৎ 2 এবং 3, হ্যাঁ, এর যোগফল হচ্ছে 5। তাহলে এর যোগফল কত? 5। এখন 5-এর সাথে আমাদেরকে কত যোগ করতে হবে? এই যে রুলস 2, 10 যোগ করব এবং 10 যোগ করলে কত হবে? 15। এবং এইখানে শেষ অর্থাৎ সর্বশেষ কোয়ান্টাম সংখ্যার মান বা প্রধান শক্তি স্তরের মান হচ্ছে 3, এই জন্য এর পর্যায় হবে 3। ক্লিয়ার? তো এখন দেখো 3 নম্বর পর্যায় ফসফরাস 15 নম্বর গ্রুপে অবস্থান করতেছে। ওকে, ভেরি সিম্পল। জাস্ট যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে পর্যায় সংখ্যা। ক্লিয়ার? আমি বারবার বলতেছি তোমাদের যে পর্যায় সারণীর পারমাণবিক যে সংখ্যাটা আছে সেটা তোমাদেরকে মনে রাখতে হবে। সো আমরা এবার ব্রোমিনের যদি ইলেকট্রন বিন্যাস দেখি তাহলে কি দেখব? এটা হচ্ছে 35, আর এর ইলেকট্রন বিন্যাসটা আমরা ঠিক এই নিয়মে করব যে নিয়মে আমরা লিখে রাখছি 1s2, 2s2, 2p6, 3s2, 3p6 অ্যান্ড আমরা 4s2 দেব, তারপরে 3d কতগুলো হলো এখন হিসাব যদি করি 10 এবং এখানে 10 হচ্ছে 18, 12, এখন 3dর পরে হচ্ছে 4p, 10, 13, 5। এখানে শেষ কক্ষপথ কোনটা? আসলে এইখানে কোথায় যায় ইলেকট্রন থামছে? পি এ যায় ইলেকট্রন থামছে, অর্থাৎ এসে গেছে, তারপরে ডি এ গেছে, তারপরে হচ্ছে তোমার দেখা যাচ্ছে আবার 4p। এখানে আমাদের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে 4s2 এবং এখানে 4p5, তার মানে শেষ কক্ষপথ দেখতেছি হচ্ছে 4। তো এখানকার মধ্যে 4s এবং হচ্ছে 4p। তাহলে এই শেষ কক্ষপথে আমাদের যেহেতু s এবং p আছে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখানে 2 আছে এবং এখানে 5 আছে, তাহলে হবে 7। যেহেতু sp অরবিটাল ইলেকট্রন প্রবেশ করেছে, তাহলে আমাদের রুলস 2 অনুসারে এর সাথে কত যোগ করতে হবে? 10, অর্থাৎ 10 যোগ করলে হবে 17, অর্থাৎ 17 গ্রুপে দেখো ব্রোমিন আছে এবং পর্যায়ে কত? 4। তাহলে এখন দেখো শেষ কোয়ান্টাম সংখ্যার মান কত? সর্বশেষ কোয়ান্টাম সংখ্যার মান হচ্ছে 4, তাহলে পর্যায়ে এখানে 4 হবে। ক্লিয়ার? 3 নাম্বার রুলস কি বলছে? s প্লাস ডি হলে ওই এস এবং ডি অরবিটাল ইলেকট্রন সংখ্যাই হবে গ্রুপ সংখ্যা, এবং ওই আগের নিয়মে আমাদের পর্যায়টা হবে সর্বশেষ যে কোয়ান্টাম সংখ্যার মান থাকবে সেটাই হচ্ছে পর্যায় সংখ্যা। তা আমরা যদি ক্রোমিয়াম দেখি, অর্থাৎ Cr24 পারমাণবিক সংখ্যা, তাহলে আমরা যদি দেখি তাহলে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6 and হচ্ছে না, এখানে 4s2, 3d
4। এখন ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসে আমরা যদি 3 নাম্বার রুলস অনুসারে আগাই তাহলে হবে এসডি আমরা অনায়াসে যোগ করতে পারবো। কিন্তু দেখো এই যে ডি অরবিটালে 4 আছে, অর্থাৎ এই ডি অরবিটাল 4, তো আমরা জানি যে ডি অরবিটাল কখনোই 4 এবং 9 আকারে থাকে না। এটা কী হিসাবে থাকে? হ্যাঁ, যখন এটা এরকম থাকে, এই যে এস অরবিটাল থেকে একটা ইলেকট্রন নিয়ে অর্ধপূর্ণ বা পূর্ণ অবস্থায় থাকে। তো আমরা এই ক্ষেত্রে একটা অবজেক্টিভ দেখে থাকি, সেক্ষেত্রে হবে যে এটাকে যদি আমরা এন ধরি আর এটা হবে n-1, তাহলে এই কোয়ান্টাম সংখ্যার মান যদি 1 ধরি তাহলে এটা হবে n-1, অর্থাৎ ns যদি এরকম থাকে n-1 ডি। এই ক্ষেত্রে যদি থাকে তাহলে এখন দেখো এর মান যদি 4 হয়, এখানে যদি আমরা 4s দেখি তাহলে হচ্ছে এখান থেকে বিয়োগ করলে পাবো হচ্ছে 3d। এর মান যদি 5 হয় তাহলে হবে 5s, এক্ষেত্রে হবে 4d। এর মান যদি 6 হয় 6s, এক্ষেত্রে হবে 5d। সো এই যে নিয়মগুলো আমরা দেখতেছি যে এই আকারে তোমাদের ইলেকট্রন বিন্যাস হয়, অর্থাৎ এমসিকিউতে আসে। এই ইলেকট্রন বিন্যাসটার মধ্যে একটা লক্ষ্য করো যে হচ্ছে এন সামনের সংখ্যা যত হবে তারপরে কিন্তু এখানে এক বিয়োগ বা অর্থাৎ এনের সাথে ওই কোয়ান্টাম সংখ্যার মানের সাথে এক বিয়োগ করে কিন্তু পরেরটা হবে। সো এক্ষেত্রে ডি এখানে শুধুমাত্র থাকতে স্বচ্ছন্দ বোধ করে হচ্ছে অর্ধপূর্ণ, অর্থাৎ 5/10। আর এইখানে তো আমরা দেখব যে 1/2 এখানে থাকতে পারে, অর্থাৎ এস অরবিটালে তো সর্বোচ্চ দুইটাই থাকে। সো সেক্ষেত্রে 1 কিংবা 2 থাকবে। তো যেহেতু এইখানে যদি অর্ধপূর্ণ থাকে তাহলে এস অরবিটাল যেহেতু নিম্ন শক্তি স্তর D5, এইটা যেহেতু অর্ধপূর্ণ হয়ে থাকতে পারে, যেহেতু এটা নিম্ন শক্তি স্তর এবং যেহেতু এটা উচ্চ শক্তি স্তর, একে যেহেতু ইলেকট্রন দিতে হবে তাহলে নিম্ন শক্তি স্তর একে ইলেকট্রন দিবে। সো সেক্ষেত্রে এইখানে সবসময় 10 আর এখানে 1 হবে, 10 কিংবা 1, এখানে 2, এখন এখানে 1/2, এখানে 5/10, ঠিক এইভাবে আকার মানে ঠিক এইভাবে ইলেকট্রন বিন্যাস হবে। সো সেক্ষেত্রে আমরা এইখানে কি বলবো, এখানে হচ্ছে বলবো যে 5 আর এখানে হচ্ছে 1। তাহলে ইলেকট্রন কোথায় যায় থামছে? ইলেকট্রন থামছে হচ্ছে এস এবং হচ্ছে ডি অরবিটালে। তাহলে আমরা এস এবং ডি যদি যোগ করি তাহলে হবে আমাদের এই ক্ষেত্রে এস এবং ডি যদি যোগ করি তাহলে হবে 6, এর তাহলে গ্রুপ সংখ্যা হবে 6। এবং পর্যায় সংখ্যা যদি বলি, সর্বশেষ অর্থাৎ সর্বশেষ যে কোয়ান্টাম সংখ্যা দেখো নাম্বার 4, তাহলে পর্যায় সংখ্যা হবে 4। ক্লিয়ার? এখন দেখো এই যে 6 গ্রুপ ক্রোমিয়াম। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পারছো। এখন যদি বড় ধরনের পর্যায় সংখ্যার যে মৌলগুলো আছে সেগুলো যদি ইলেকট্রন বিন্যাস করি বা ইলেকট্রন বিন্যাস মাধ্যমে অবস্থান নির্ণয় করতে যাই, তাহলে দেখো যদি আমরা এখন ক্যাডমিয়ামের দেখি, ক্যাডমিয়াম হচ্ছে সিডি আর এটা হচ্ছে 48, তাহলে আমরা কি পাবো? 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d10, তারপরে এইখানে দেখো 3d10 এর পরে হচ্ছে 4p6। এখন আমাকে ইলেকট্রন হিসাব করতে হবে কতগুলো। 10 হচ্ছে 20 10 হচ্ছে 30 36 হয়ে গেল। এখন পরে আছে 5s2 36 38 হয়ে গেল। তারপরে হচ্ছে 38 হলে 4d10, ইলেকট্রন যায় 4d-তে থামলো, কিন্তু শেষ কক্ষপথ এখানে হচ্ছে 5s আর ইলেকট্রন গিয়ে থামছে হচ্ছে 4d-তে। তাহলে আমাদের ইলেকট্রন হিসাব করলে আমরা পাবো 48। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 5s এবং d-তে ইলেকট্রন সংখ্যা আমাদের আছে হচ্ছে 5s-এ ইলেকট্রন আছে 2 এবং 4d-তে ইলেকট্রন আছে 10। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে 5s অর্থাৎ 5s-এ গিয়ে সর্বশেষ ইলেকট্রনটি গেছে হচ্ছে 4d-তে, অর্থাৎ d এবং s এর সম্পর্ক আছে। অতএব আমরা দেখব হচ্ছে রুলস দেখব হচ্ছে নাম্বার 3। এই জন্য আমরা এস এবং ডি যোগ করব, এস এবং ডি যোগ করলে আসবে হচ্ছে 12 এবং এর গ্রুপ সংখ্যা আমরা 12 দেখব। এটা হচ্ছে ক্যাডমিয়াম, 12-এর মধ্যে দেখো ক্যাডমিয়াম। এখন এটা আমরা পর্যায়ে দেখব সর্বশেষ যে কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ প্রধান শক্তি স্তরের মান সেটা হচ্ছে 5, এই জন্য এর পর্যায় হচ্ছে 5।
ক্লিয়ার? তো তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্র্যাকটিস করতে হবে। তোমরা যদি প্র্যাকটিস করো, আমি আশা করি তোমরা সবগুলোই ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে অবস্থান নির্ণয় করতে পারবা। তো এখন বিষয়টা হচ্ছে আরেকটা শর্ট একটা টেকনিক আমি এখান থেকে বলে দিই, যে আমরা যে ইলেকট্রন বিন্যাসগুলো দেখলাম, যেমন হচ্ছে ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখলাম, শেষ যে ইলেকট্রন বিন্যাসটা আছে আমি লিখতেছি শেষ ইলেকট্রন বিন্যাসটা 3s। আমরা যদি সোডিয়ামেরটা দেখি, সোডিয়ামের শেষ ইলেকট্রন বিন্যাস হচ্ছে তোমার 3s1। আমরা যদি ফসফরাসের ইলেকট্রন বিন্যাসটা দেখলাম, একটু ব্যাক স্কিপ করে দেখলেই আমরা দেখতে পাবো যে হচ্ছে ফসফরাসের দেখছি হচ্ছে শেষই হচ্ছে 3s এবং 3p-তে 3 এবং 3s-এ 2, এরকম একটা ইলেকট্রন বিন্যাস দেখেছিলাম। তো আমরা যে জিনিসটা আমরা শর্ট টেকনিকে শিখবো, নাম্বার 1 রুলস, যেটা হচ্ছে আমরা দেখলাম যে এখানে এসে যে কয়েকটি ইলেকট্রন থাকবে সেটাই তার গ্রুপ সংখ্যা এবং সর্বশেষ কোয়ান্টাম সংখ্যা হবে তার পর্যায় সংখ্যা। তাহলে সর্বশেষ যে এস অরবিটালে গিয়ে যদি থামে এবং এস অরবিটালে যদি প্রবেশ করে এস অরবিটালে ইলেকট্রন থাকে, সেটাকে আমরা বলবো হচ্ছে এস ব্লক। এস ব্লক। তাহলে এখন দেখো, এই যে ম্যাগনেসিয়ামের শেষ কক্ষপথের ইলেকট্রন বিন্যাসটা আমি এদিকে লিখলাম না, শেষ ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে 3s2, অর্থাৎ ম্যাগনেসিয়াম হচ্ছে এস ব্লকের মূল। আর তারপরে দেখলাম যে সোডিয়ামের শেষ কক্ষপথের ইলেকট্রন হচ্ছে 3s1, তাহলে আমরা দেখব এটাও হচ্ছে এস ব্লকের মূল। এবং যদি এই এস এবং 1 এগুলো হচ্ছে গ্রুপ নির্ণয় সংখ্যা, তাহলে গ্রুপ নির্ণয় সংখ্যা অর্থাৎ ম্যাগনেসিয়ামের দেখলাম একটা গ্রুপ হচ্ছে 2, আর যদি সোডিয়ামের ক্ষেত্রে বলতে চাই S1 আছে, তাহলে এর গ্রুপ হচ্ছে 1। তাহলে আমরা দ্বিতীয় রুলসে আসি। দ্বিতীয় রুলস হচ্ছে কি, এসপি। এই এসপিতে ইলেকট্রন অর্থাৎ সর্বশেষ ইলেকট্রনগুলো পি অরবিটালে যায় প্রবেশ করতেছে, সেই মৌলগুলোকে একত্রে আমরা পি ব্লক মৌল বলবো। কোথায় যাচ্ছে? পিতে প্রবেশ করতেছে, সর্বশেষে কোথায় যাচ্ছে? পিতে। তাহলে এখন পিতে, এখন এই ক্ষেত্রে ক্লিয়ার করে দেই তোমাদের বিষয়টা। যেমন হচ্ছে কি, এইখানে দেখো সর্বশেষ ইলেকট্রনটা পি অরবিটালে প্রবেশ করছে, তার মানে আমি শুধুমাত্র সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন বিন্যাসটা লিখছি। এখন পি অরবিটালে প্রবেশ করছে, এই পি অরবিটালে প্রবেশ করাতে আমরা দেখব 13 থেকে 18 যে ইয়াগুলো আছে সেগুলোকে পি ব্লক মৌল বলা হয়। আর এই পি ব্লক মৌলের সর্বশেষ ইলেকট্রনটি পি অরবিটাল প্রবেশ করে বলে এদেরকে একত্রে সবাইকে পি ব্লক মৌল বলা হয়। এখন আমরা এটার ক্ষেত্রে আসি, অর্থাৎ ক্রোমিয়াম এবং হচ্ছে ক্যাডমিয়ামের ইলেকট্রন বিন্যাসগুলো যদি দেখি, তাহলে সর্বশেষ ইলেকট্রনগুলো প্রবেশ করতেছে হচ্ছে ডি অরবিটালে, এবং ডি অরবিটালের সাথে এর সাথে সম্পর্ক হচ্ছে এস অরবিটাল, অর্থাৎ এস ডি অরবিটালের সম্পর্ক আছে। অর্থাৎ আমরা তার জন্য কি করতেছি, এস প্লাস হচ্ছে ডি যুক্ত করে আমরা গ্রুপ সংখ্যা নির্ণয় করতেছি। সো এই যে এস প্লাস মানে ডি যোগ করব, সর্বশেষ ইলেকট্রনটি কিন্তু ডি এ প্রবেশ করে। যেমন এখানেও আমরা দেখলাম সর্বশেষ ইলেকট্রনটি ডি এ প্রবেশ করছে, এবং ক্যাডমিয়ামের ক্ষেত্রেও দেখলাম সর্বশেষ ইলেকট্রনটি হচ্ছে ডি এ প্রবেশ করছে। তো এই সকল মৌলগুলোকে আমরা বলবো হচ্ছে ডি ব্লকের মৌল। কি বলবো? ডি ব্লকের মৌল, অর্থাৎ ডি ব্লক মৌল। ক্লিয়ার? তাহলে আমরা 3টা ব্লক দেখলাম এবং হচ্ছে পর্যায় সারণীগুলো ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে আমরা অবস্থান নির্ণয় শিখলাম। আমরা চাইলেও এই যে পর্যায় সারণী 118টি মৌল আছে সবগুলোরই আমরা অবস্থান নির্ণয় করতে পারবো, কিন্তু তোমাদের যে জিনিসটা লাগবে আমি বারবার বলতেছি সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা জানতে হবে। আমরা যদি যে কোনো মৌলের পারমাণবিক সংখ্যা জানি তাহলে সেক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস করতে পারবো, আর ইলেকট্রন বিন্যাস করলে আমরা পর্যায় সারণীর তার কোথায় অবস্থান আছে সেটা আমরা বের করে দিতে পারবো। হোপফুলি তোমরা এটা বুঝছো, আর কতটুকু বুঝছো সেটা কমেন্ট বক্সে জানাও। আর পরবর্তী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।